দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুজহাত আফরিন। বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলের জুলাই গণ অভ্যুত্থান দেখতে দেখতে ছাত্র জনতার এই অভ্যুত্থানের 1 বছর। ঐতিহাসিক এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশব্যাপী নানা আয়োজন। আন্দোলন শুধু সরকার পতনে নয়, এটি ছিল নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণজাগরণ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গড়ে তুলবে এনসিপি। 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু জুলাই আন্দোলনের গতিবেগ পরিবর্তন করে দিয়েছিল। তার মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন এক দফা আন্দোলনের রূপ নেয়। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে 29 দিনের জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে তারা। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে যাবে না ছাত্র জনতা। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনে সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান এনসিপির শীর্ষ নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 29 দিনের পদযাত্রার প্রথম দিন শেষ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে পথসভার মধ্য দিয়ে। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন সেটি বাস্তবায়ন করেই ঘরে ফিরতে চান তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। জুলাই ঘোষণাপত্র এমন একটি সনদ হতে হবে যেখানে সবার অধিকারের কথা থাকবে, এমনটি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে পদযাত্রায় এই কথা বলেন তিনি। জানান, নতুন দেশ গঠনের অধিকার আদায়ে মাঠে নেমেছে তার দল। জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচারও দাবি করেন তিনি। শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা গাইবান্ধা দিয়ে শুরু করেছি। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। মঙ্গলবার বিকেল 3টায় শুরুতেই হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এরপর জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানের বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন তিনি। এছাড়া লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনায় এখন বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটা জায়গায় এসে পৌঁছেছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই। একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা এটাতে বিশ্বাস করি বলেই, পরিবর্তনে বিশ্বাস করে বলেই, এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না। 2016 সালে তো সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে ছিলাম 2022 সালে, এবং তারও আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ফর 2016 দিয়েছিলেন, পরিবর্তন ভিশন ফর 2030 দিয়েছিলেন 2016 সালে। এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলোই সেখানে ছিল। আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে 27 দফা দিয়েছিলাম
এই কথাটা বলা প্রয়োজন, সেদিন আমি বলছি। একটা মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করবো যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কী ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যমত্য সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন, এটা জানা দরকার, নাহলে ভুল বোঝাবুঝি হবে। আমাদের এখানে মান্নান সাহেব সঠিকভাবে বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত হয়ে গেছে। আমরা 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন বলেছি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যেগুলো পজিটিভলি ব্যাখ্যা করি। দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। সেখানে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ ও জামায়াত গ্রহণ করবে না বলেও জানান জামায়াতের এই নেতা। এছাড়া মৌলিক সংস্কারে দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে এগিয়ে আসার আহ্বান তার। নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরে এটাকে আমাদের অবশ্যই মানতে হবে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে লালবাগ মোড়ের দিকে পদযাত্রা করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাঝহার, পদযাত্রার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন কোথায় অবস্থান করছেন তারা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে 29 দিন ব্যাপী 64 জেলার যে পদযাত্রা কার্যক্রম, সেটি কিন্তু আজকে সকালে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে এবং সেটি গাইবান্ধা হয়ে এখন কিন্তু রংপুর শহরে আবু সাইদ 16 জুলাই যে জায়গাটিতে নিহত হয়েছিলেন ঠিক সেই জায়গাটিতে থেকে তারা এখন হচ্ছে রংপুরের শহরের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির শীর্ষ নেতা যারা তারা কিন্তু প্রদক্ষিণ করছেন আস্তে আস্তে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তাসলিম জারাদ, নিভা, সামান্তা শারমিন এবং এনসিপির শীর্ষ নেতা যারা আছেন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম সহ যারা, সার্জিস আলম যারা আছেন তারা কিন্তু এই পদযাত্রায় এখন হাঁটছেন। অর্থাৎ স্লোগানে স্লোগানে এই রংপুর শহরের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করছেন। আপনি জানেন যে 64 জেলায় নিজেদের কার্যক্রমকে আরও বাড়ানোর জন্য এবং পরিধিকে বাড়ানোর জন্য একই সাথে এনসিপি আসলে নতুন বাংলাদেশ গড়তে চায়। সেই নতুন বাংলাদেশের কি কি তারা করতে চায় এই শব্দগুলো, এই তাদের ভাষাগুলো সারা দেশে পৌঁছে দেওয়ার জন্যই মূলত তারা হচ্ছে তাদের এই 64 দিনের যে পদযাত্রা, সেই পদযাত্রা কর্মসূচি তারা পালন করছেন। আজকে সকালে আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী তারা গাইবান্ধা, পীরগঞ্জ, সাদুল্লাপুর বিভিন্ন উপজেলা এবং জেলায় তারা হচ্ছে এই প্রদক্ষিণ কর্মক্রম পরিচালনা করছেন। এবং এখন আমরা বেলা অর্থাৎ আছরের পরে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের যে গেটটিতে আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই জায়গা থেকে তারা হচ্ছে সেখানে একটি পথসভা করার কথা ছিল, সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বক্তব্য দিয়ে এরপরে কিন্তু রংপুর শহরের যে বিভিন্ন পথ এবং অলিগুলো রয়েছে সেই অলিগুলিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে সেই তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছেন। ফলশ্রুতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা কার্যক্রম, সেই পদযাত্রা কার্যক্রম আরও 28 দিন চলবে। আজকে রংপুর শহরের প্রদক্ষিণ করার মধ্য দিয়ে হয়তো তাদের আজকের কর্মসূচি শেষ হবে। এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা কর্মসূচি, আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝহার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির কোনো আলাপ হয়নি।
এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে প্রধান উপদেষ্টা তার কাছে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, এমনটি জানান তিনি। সিইসি বলেন, স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে পুরোদমে এগোচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার হন 22 জুন রোববার। এর 3 দিনের মাথায় 25 জুন বুধবার গ্রেপ্তার হন আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর 26 জুন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরের দিন শুক্রবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন বর্তমান সিইসি। 6 দিনের এই ঘটনা প্রবাহে জনমনে সৃষ্টি হয় নানান প্রশ্ন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও তার কমিশন আর থাকছে না, এমন কথাও বাতাসে ছড়ায়। হাসপাতাল থেকে ফিরে মঙ্গলবার অফিস শুরু করেন সিইসি। নিজ অফিস রুমে তিনি জানান, হাসপাতালে ভর্তির বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল, আর ডক্টর ইউনূসের সঙ্গে হয়েছে সৌজন্য সাক্ষাৎ। বলেন, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট একটু জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। গাড়ির ফুল হুইল গাড়ি আছে না, 4টে গিয়ার একসাথে পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। জানান, স্থানীয় নয় প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নেই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। এছাড়াও বিচারাধীন বলে সাবেক সিইসিদের গ্রেপ্তারের ইস্যুতে কোনো কথা বলতে চাননি তিনি। বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের খাস কামরায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা 6:10। গত 22 জুন উত্তরার নিজের বাসায় একদল মানুষের হাতে হেনস্থার শিকার হন নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে 4 দিনের রিমান্ড দেন। 2014, 18 ও 2024 সালের নির্বাচনে প্রহসনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে বিএনপি। নুরুল হুদা ছাড়াও এতে আসামি করা হয় আরও 2 সিইসি, কাজী রকিবউদ্দিন আহমদ ও কাজী হাবিবুল আওয়াল সহ 11 জনকে। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বিএনপির আলোচনায় এখন বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবং প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই না। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে। প্রিয় ভাই ও বোনেরা,
সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম, খুন, অপহরণ, নির্যাতনের, নিপীড়নের, হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত ১.৫ দশকের গুম, খুন, অপহরণের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনেই বিএনপির কমপক্ষে ৪২২ জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০,০০০-এর মতন মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ১,০০০-এরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। মাত্র ৩৬ দিনেই ৪ বছরের শিশু আব্দুল আহাদ, ৬ বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে ১৩৬ জনের বেশি শিশু শহীদ হয়েছেন। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ই নভেম্বরের আধিপত্য বিরোধী দাবেদার মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের মতন হাজারো লাখো মানুষ অকাতরে জীবন দিয়েছেন, হতাহত হচ্ছেন আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না। তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়। বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার,
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে, রাজনীতিবিদ হিসেবে আমাদের অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা। একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে। এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। এটি শুধু কথার কথা নয়, বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন। এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক 16 বছরে পা রাখল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল banglanews24.com। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলা নিউজ কার্যালয়ে কেক কেটে এই শুভক্ষণ উদযাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির ডিএমডি গিয়াসউদ্দিন রিমন, বাংলা নিউজ 24 এর ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু এবং নিউজ 24, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান পত্রিকার সাংবাদিক ও শীর্ষ কর্মকর্তারা। এদিকে বাংলা নিউজ 24 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনভর শুভেচ্ছা জানাতে আসেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। 2010 সালের 1 জুলাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করে বাংলা নিউজ। কর্মসূচি নিয়ে তরুণ সাংবাদিকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান। মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, এক ঝাঁক তরুণ সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করছে, এই কর্মস্পৃহা ধরে রাখতে হবে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন বলেন, প্রযুক্তিকে ধারণ করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগ মানুষের কথা বলছে। ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকতায় এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এই পথ চলা দীর্ঘতর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। বর্ষপূর্তি উপলক্ষে সারাদিনব্যাপী ছিল নানা ধরনের আয়োজন। সভাপতি আমাদের হাফিজ ভাই, বসুন্ধরা গ্রুপের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার, আমাদের এই যে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনায় এখন বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা।
তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে।